রাতে ঘুমের প্রস্তুতি চলছে, এমন সময় সীমা আমার দিকে একটা কাগজ এগিয়ে দিল। কোনো অফিসিয়াল কাগজ মনে করে আমি নির্বিকারভাবে কাগজের ভাঁজ খুললাম। কাগজে লেখা, অফিস 8 ঘন্টা, যাতায়াত 2 ঘন্টা, সকালের নাস্তা 1 ঘন্টা, ছেলের স্কুলের প্রস্তুতি 30 মিনিট, নিজের অফিসের প্রস্তুতি 30 মিনিট, রাতের রান্না 3 ঘন্টা, থালা বাসন পরিষ্কার 1 ঘন্টা, রাতের ঘুম 7 ঘন্টা, মাঝে মধ্যে ঘন্টাখানেক নষ্ট হয়, নিজের ব্যক্তিগত সময় 1 ঘন্টা, মোট 24 ঘন্টা। আমি কিছুটা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, এটা কি? সীমা বলল, এটা আমার সারা দিনের কর্মের বিবরণ। গত প্রায় 2 বছর ধরে আমি এই রুটিনে চলছি। আমার এখন মনে হচ্ছে নিজের জন্য আমার আলাদা কিছু সময় দরকার। কাগজে বিবরণ দেখে আমার মনে হলো হিসাবে কোথাও গড়গড়মিল আসে থাকলেও পারে। আঙুল গুনে ঘন্টার হিসাব মিলিয়ে দেখি নির্ভুল হিসাব। সীমার কোম্পানির 2 সহস্রাধিক কর্মচারীর বেতনের চেকটা সীমার হাত দিয়েই যায়, সুতরাং ভুল হবার সম্ভাবনা খুবই কম। হিসাবে সীমা খুব পাকা। আমি কাগজটার দিকে খুব আগ্রহের সাথে তাকিয়ে থেকে বললাম, তো আমার এখন কি করণীয়? সীমা আমার দিক থেকে চোখ না সরিয়ে বলল, ভয়ের কোনো কারণ নেই, তোমাকে তেমন কিছু করতে হবে না। খোদার 30 দিন আমি বাসার যে কাজগুলো করি, এখন থেকে তুমি সেটা 1 দিন করবে, বাকি 29 দিন আমিই করব। মানে মাসের একটা দিন আমি ছুটি নিব। ঘুমের আগে সীমার সাথে কোনো তর্কে লিপ্ত হওয়া মানে সেই রাতের ঘুম শেষ। এই ব্যাপারে তার অসীম ধৈর্য। সারা রাত সে একটার পর একটা যুক্তি দেখিয়েই যাবে এবং আমি একটা করে যুক্তি খণ্ডন করে পরেরটার পথ উন্মুক্ত করে দিব। অতএব আমি সেই পথে না হেঁটে সাদা পতাকা উড়িয়ে দিয়ে ঘোষণা দিলাম, আগামীকালই হবে মাসের সেই 1 দিন। সকালে 5টা 30 মিনিটে অ্যালার্ম সেট করে আমি ঘুমাতে গেলাম। 5টা 30 মিনিটে অ্যালার্ম বেজে উঠল। আমি যথারীতি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লাম। 6টার সময় সীমা আমাকে ঘুম থেকে ডেকে তুলল। তারপর দলিলে সই করা আমাদের শান্তি চুক্তির কথা মনে করিয়ে দিল। অতঃপর শর্ত মোতাবেক আমি নিচে নেমে রান্নাঘরে পরোটা ভাজার প্রস্তুতি নিয়ে ফ্রিজে খুললাম, আর পরোটা খুঁজে পাই না। সময়ের কথা বিবেচনা করে পরোটা ভাজার চিন্তা বাদ দিয়ে আমি টোস্টের পাউরুটি ঢুকিয়ে দিলাম। পাউরুটির দোসর হিসেবে ফ্রিজ থেকে ডিম বের করলাম। ঠিক সেই সময় আমার মোবাইলে সীমার টেক্সট এলো, তোমার মতো ডিম পোস আমি খেতে পারি না, ডিমে যেন পেঁয়াজ কাঁচামরিচ থাকে। অগত্যা বলে আমি কাঁচামরিচ কাটলাম স্বচ্ছন্দে, কিন্তু আয়রন শেপের মতন পেঁয়াজ দ্রুততার সাথে কাটতে গিয়ে আঙুল কেটে ফেললাম। যাই হোক, আঙুলে এক টিস্যু পেঁচিয়ে কোনো মতে ডিমটা ভাজলাম। চায়ের বন্দোবস্ত করতে গিয়ে চিনি পাই তো চা পাই, চা পাই তো চিনি পাই না। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে সেটাও ম্যানেজ হলো। সকল আয়োজন সম্পন্ন করে নাস্তা টেবিলে লাগিয়ে নিচ থেকে গলা চড়িয়ে সীমাকে ডাক দিলাম, নাস্তা রেডি। সীমা অফিসের জন্য রেডি হয়ে বিট দর্পে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। আমার মনে হলো পরের মাসে মনে হয় আদেশ জারি হবে তাকে কোলে করে নামিয়ে আনার। ডিম খেতে গিয়ে সীমা বলল, চামচ কোথায়? আমি একটা চামচ এগিয়ে দিলাম। ডিমের এক কোণা খেয়ে তার চেহারা পাল্টে গেল। সে হেসে উঠল, লবণ দিতে ভুলে গেছো? আমি লবণদানিটা এগিয়ে দিয়ে বললাম, আজকে প্রথম দিন তো ম্যাডাম, এরপর আর এই ভুল হবে না। সীমা খুব আয়েশ করে চাটা খেলো। তারপর গাড়ির চাবি ঘুরিয়ে ঘুরিয়ে বলল, ছেলেকে তুলে ব্রাশ করাও, তারপর নাস্তা খাওয়াও। সকালবেলা সে কিছু খেতে চায় না, তার সাথে একটু জোর জবরদস্তি করতে হবে। চুলা বন্ধ করে থালা বাসন ধুয়ে তারপরে অফিসে যাবে। দেখো আবার দরজা খোলা রেখে চলে যেও না। সীমা অফিসে চলে যাবার পর আমি ছুটলাম ছেলের রুমে। ছেলের আর ঘুমই ভাঙে না। সীমা যে কী টেকনিক খাটায় এই কুম্ভকর্ণকে ঘুম ভাঙাতে, আমি তো আর জানি না। অবশেষে কানের কাছে মুখ নিয়ে বললাম, বড় বিপদে আছি বাপজান, উঠে পড়। ছেলে কি বুঝলো কে জানে, উঠে গেল, কিন্তু বাথরুমে দাঁত ব্রাশ করতে গিয়ে নড়ে তো নড়ে না। নাস্তা খাওয়াতে গিয়েও সে কি একই অবস্থা। ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম আজকে অফিসে আমি নির্ঘাত লেট। ছেলেকে বললাম, তোর নাস্তা খেতে হবে না, স্কুলে যা। ছেলে খুশি মনে লাফিয়ে উঠে স্কুলে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, ছেলে মাসে 1 দিন নাস্তা না খেলে শুকিয়ে কাঠ হয়ে যাবে না। অফিসে গিয়ে তো আজকে আর আমার কাজে মন বসবে না। সকালে জোড়াতালি দিয়ে পুলসিরাত অর্ধেক পার করেছি, এখন রাতেরটা কেমন করে পার করব সেই ভাবনায় ইয়ানফসি করছি মনে মনে। ডিমের একটা তরকারি কোনোভাবে ইউটিউব দেখে বানাতে হয়তো পারবো, আর রাইস কুকারে ভাত, কিন্তু এটার আবার একটা বিপদও আছে। সীমা আমার এই অক্ষমতাকে কাজে লাগিয়ে বাকি 29 দিন ফায়দা লুটবে। মাসে কয়দিন যে ডিমের কারি খাওয়াবে কে জানে। রাগটা গিয়ে পড়লো মায়ের উপর। কিছুই শেখায় নাই আহ্লাদ ছাড়া।
ঠিক তখনই সীমার ফোন এলো। শোনো, অফিস শেষে চুলে মেহেদি লাগাতে যাব আজকে, ফিরতে কিন্তু দেরি হবে। তুমি অফিস শেষে বাড়ি ফিরে যেমন ডিনার রেডি পাও, আমিও যেন আজকে সেটা পাই। এসে একসাথে ডিনার করব, কেমন? বাই জান। বাই জান না ভাইজান বুঝতে একটু সময় লাগলো। আমার নিজেকে তখন সেই আমলের সিনেমার নায়কদের মতো মনে হতে লাগলো। সেই যে বড়লোকের মেয়ে আর গরিব ঘরের ছেলে, বিয়ের পর জামাইকে দিয়ে ইচ্ছে মতন ঘরের কাজ করাচ্ছে বউ। মনে মনে নিজেকে অভয় দিলাম, মাসে একদিন না হয় 80-র দশকের নায়ক হয়েই থাকলাম, বাকি সময় তো আমি নায়িকার বাবা চৌধুরী সাহেব। হা হা হা। সীমা চুলে মেহেদি লাগাতে যাবে, মানে কম করে হলেও 1.5 ঘন্টা বসে থাকতে হবে তাকে। সব কিছু মিলে পার্লারে তার সময় যাবে 2 ঘন্টা। তার মানে রাত 9টা আগে এ বাড়িতে সে ফিরবে না। হিসাবে আমিও খুব কাঁচা না। আমার উর্বর মস্তিষ্কে বুদ্ধির অঙ্কুরোদ্গমন শুরু হতে গেল। রাশেদ চাচা আর চাচি অবসরে যাওয়া দম্পতি। আমি যে শহরে থাকি ওনারাও সেখানেই থাকেন। টোনাটুনির সংসার, আমাদের সাথে হৃদ্যতা ভালোই। বয়সের কারণে ভদ্রলোক রাতে গাড়ি চালাতে ভয় পান, তাই রাতে কোনো সামাজিক অনুষ্ঠান বা দাওয়াতে থাকলে আমি ওনাদের অন্ধের জ্যেষ্ঠী। তাছাড়াও মাঝে মধ্যেই সুযোগ সুবিধা মতো আমি এই দম্পতির নানা ফুড ফরমায়েশ পালন করি। চাচি সীমাকে খুব স্নেহ করেন। আমি অফিসে বসে চাচিকে ফোন দিলাম। এই কথায় সেই কথায় এক সময় চাচিকে বললাম, চাচি, আপনার হাতের মুরগির মাংস রান্নাটা অসাধারণ, আমার মায়ের মতো স্বাদ। আমার মাও এমন করে রান্না করতেন। আমার কথায় বিগলিত হয়ে চাচি আমাকে রাতের জন্য দাওয়াত দিয়ে বসলেন। আমি কথা ঘুরিয়ে দিয়ে বললাম, চাচি, এমন সময়ে যাওয়া ঠিক হবে না, এখন চারিদিকে অসুখ বিসুখ। আচ্ছা, আপনি এমন কাজ করেন, রান্না করে বক্সে ভরে রেখে দিয়েন, আমি অফিস থেকে ফেরার সময় নিয়ে যাব। চাচি খানদানি বংশের লোক, মুরগির মাংসের সাথে যে আরও কয়েকটা পদ যোগ হবে সেটা আমি জানি। কাজের গতি বেড়ে গেল আমার। মন লাগিয়ে অফিসের কাজ শেষ করলাম। বিকেলে অফিস থেকে ফেরার পথে বগল বাজিয়ে আমি চাচির বাসায় হাজির হলাম। চাচি মুরগির মাংস সহ আরও 4 পদ তরকারি ফুড গ্রেড প্লাস্টিক বক্সে ভরে দিয়ে দিলেন আমাকে। খানদানি বংশের মানুষের মস্তিষ্ক খুব প্রখর হয়, চা টিলাপ লাগে না, ভাতের চেহারা দেখলেই হাড়ির খবর টের পেয়ে যান। বিদায় নেবার সময় শুধু জিজ্ঞেস করলেন, তুমি আর সীমা ভালো আছো তো? বাসায় ফিরে 5 তরকারি 5টা পাতিলে ঢেলে গরম করতে শুরু করলাম, সাথে রাইস কুকারে গরম গরম ভাত। সীমা ফিরল রাত 9টায়। রাতে খাবার টেবিলে 5 পদ তরকারি দেখে সীমা একটু বিভ্রান্তিতে পড়ে গেল। তাও আবার টপ ক্লাস রান্না, ধোয়া উঠছে। রাতের খাওয়ার পর 2 কাপ চা নিয়ে আমরা বারান্দায় বসি। এটা আমাদের নিত্যদিনের অভ্যাস। আজও তার ব্যত্যয় হলো না। সারাদিনের টুকরো টুকরো আলাপে চা পান প্রায় শেষের দিকে আমি সীমাকে একটু ভাব নিয়ে বললাম, আজকে আমাদের পারফরমেন্স কেমন দেখলে? আসলে ইচ্ছে করলে সবাই সব পারে। সীমার কাছে 5 তরকারির বিষয়টা অবিশ্বাস্য লাগছে, যদিও সে সেটা প্রকাশ করছে না। ঠিক এমন সময় সীমার ফোনে রাশেদ চাচির নাম্বারটা ভেসে উঠল। চাচি সীমাকে কল দিয়েছেন। আমি তাড়াহুড়া করে বেডরুমে চলে এলাম। 8 ঘন্টা পর সীমা এসে ঢুকলো বেডরুমে। আমি ঘুমের ভান করে পড়ে আছি বিছানায়। সীমা কিছুক্ষণের নীরবতার পর আমাকে উদ্দেশ্য করে শুধু বলল, এত বুদ্ধি নিয়ে ঘুমাও কেমন করে? বদের হাড্ডি কোথাকার। আমি মনে মনে ভাবলাম, যাক, 1 মাসের জন্য নিরাপদ, পরেরটা পরে দেখা যাবে, মাথায় নতুন কিছু তখন আসবে।